নমস্কার, বাংলা নাটক .in-এর পক্ষ থেকে আমি রিম্পা দাস। আমি রণজয় দাস। প্রথমেই আমাদের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। একটা সুন্দর গান অথবা একটা সুন্দর ছবি খুব তাড়াতাড়ি আমাদের মনকে ভালো করে দিতে পারে, আর সেরকমই একটা সুন্দর ছবির সন্ধান পেতে আমরা পৌঁছে গিয়েছি বৈঠকখানাতে। কারণ আজ এখানে দ্য সিনেমা অ্যান্ড ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে একটি ছবির প্রিমিয়াম শোয়ের আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই ছবির নির্দেশিকা রেশ ভট্টাচার্য, এবং যার লেখা গল্প অবলম্বনে এই ছবিটি তৈরি হয়েছে জলপাইগুড়ির স্বনামধন্য লেখক শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্য, সিনেমাটোগ্রাফার রুবল সরকার। আমরা একে একে সবার সাথেই কথা বলবো। প্রথমেই চলে যাচ্ছি মৃগাঙ্কবাবুর কাছে। স্বাগত আপনাকে। নমস্কার। এই ছবিটা তো আপনার লেখা গল্প অবলম্বনে তৈরি হয়েছে, তো এইরকম একটা বিষয়বস্তুকে মানে গল্পের সাবজেক্ট করলেন, মানে কোনো বিশেষ কারণ? না, আসলে হচ্ছে যে আমাদের চোখের সামনে একজন লেখক যখন গল্প লেখেন, তিনি যেখানে বেড়ে উঠছেন তার প্রতিবেশ এবং পরিবেশ তাকে প্রভাবিত করে। তো আজকে চোখের সামনে যখন দেখতে পাচ্ছি যে একজন মানুষ যিনি কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন, তারপর তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, এমন নয়। বিষয়টা যদি সরলীকরণ করি যে গরিব লোক মানেই অসুখী এবং বড় লোক মানেই সুখী, বিষয়টা অতটা সহজ সরল নয়। একজন মানুষ যার বিত্তের অভাব নেই, তিনিও কিন্তু অসুখী হতে পারেন, তিনিও কিন্তু একাকিত্বে ভুগতে পারেন, এবং একাকিত্বে ভুগতে ভুগতে একটা সময় এমন আসতেই পারে যে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারেন, আত্মহননের পথ বেছে নিতে পারেন। আমাদের সমাজের সামনে এ একটা ভয়ঙ্কর জ্বলন্ত সমস্যা। তো সেই সমস্যার সামনে দাঁড়িয়ে একজন লেখক হিসেবে আমার কাজ ছিল এই বাস্তবটাকে তুলে ধরা। সেটাই করেছিলাম এই ডার্ক রুম নামের একটি গল্প। বছর 6 আগে এই গল্পটি প্রকাশিত হয়েছিল, তো এবং কিছু পাঠকের মধ্যে কৌতূহলের সঞ্চার ঘটিয়েছিল। তো রেশ এই গল্পটি বেছে নিয়েছে তার জীবনের প্রথম শর্ট ফিল্ম করার জন্য। তো ও গল্পটুকু আমার থেকে নিয়েছে, কিন্তু এই গল্পর যে চিত্রনাট্য সেটা ও তৈরি করেছে সম্পূর্ণ নিজেই। তারপর আমার ওর গল্প নেওয়ার পর এই ব্যাপারে আমার আর কোনো ইনপুটস এর মধ্যে ছিল না। যা করেছে ভালো মন্দ তার সমস্ত দায় রেশের, আমি এটুকুই বলতে পারি। লেখালেখির সাথে কত বছর থেকে যুক্ত আছেন? আমি লেখালেখি করছি প্রায় বছর 18 হয়ে গেল। আমার প্রথম প্রকাশিত গল্প হয়েছিল 2006 সালে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। তারপর 2009 সাল থেকে মোটামুটি দেশ, আনন্দবাজার, সাপ্তাহিক বর্তমান, সানন্দা, 19-20 এই ধরনের যে বিভিন্ন জনপ্রিয় দৈনিক বা পিরিয়ডিক্যাল যে পত্রপত্রিকা রয়েছে সেখানে আমার গল্প প্রকাশিত হচ্ছে। গত 18 বছরে আমার প্রকাশিত গল্পের সংখ্যা প্রায় 200 হয়ে গেছে। উপন্যাসও আছে আমার প্রায় গোটা 8 নিজের লেখা গল্প নিজের মেয়ের নির্দেশনায় মুক্তি পেতে যাচ্ছে, এই আনন্দটা কিভাবে উপভোগ করছেন? আমার খুবই ভালো লাগছে। আমার গল্প নিয়ে সত্যি কথা বলতে কি, শর্ট ফিল্ম এর আগে একজন হয়েছে, জলপাইগুড়ির একজন বিশিষ্ট চিত্র পরিচালক রয়েছেন অভ্রদীপ ঘটক। আমার লাল ডায়েরি নামে একটি গল্প তিনি করেছিলেন। এটা দ্বিতীয় গল্প যেটা শর্ট ফিল্ম হতে যাচ্ছে। আমার গল্প নিয়ে এমনি নাটক হয়েছে। বাংলাদেশের একটি প্রথম সারির নাটকের দল রয়েছে অনুস্বর নামে, ঢাকার। ওরা একটা নাটক প্রযোজনা করছে, বেশ কয়েকটি শো হয়ে গেছে। তাছাড়া আমার গল্প নিয়ে রেডিও নাটক হয়েছে। সানডে সাসপেন্সে আমার গল্প নিয়ে হয়েছে অডিও স্টোরি। কিন্তু আমার মেয়ে করছে সেটা একটা বিরাট ব্যাপার, শর্ট ফিল্ম। তো ন্যাচারালি একটা বিরাট কৌতূহলের জায়গা ছিল আজকে যখন এখানে দেখলাম। তো এবং এতগুলি মানুষ আজকে এখানে এসছেন, সবাই ওকে স্ট্যান্ডিং ওভেশন দিল। বাবা হিসাবে আমি সত্যিই গর্বিত। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমরা সরাসরি রেশের সাথে কথা বলবো। প্রথমে অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। এবার যেটা তোমাকে জিজ্ঞেস করব, এই গল্পটাকেই তুমি তোমার শর্ট ফিল্মের সাবজেক্ট হিসাবে বাছলে কেন? এই সোসাইটিতে এখন আমি ইনফ্যাক্ট আমার যে সার্কেল আছে সেখানেও মেন্টাল হেলথের সমস্যা কিন্তু এখন খুব বড় একটা সমস্যা। আমরা
খুব ভীষণভাবে রেলেভেন্ট এই মেন্টাল হেলথের সমস্যা, এবং দিস নিডস টু বি টকড অ্যাবাউট অলসো। তো আমি সেই জন্যে আমার মনে হয়েছে যে এটা অনেক লোকের মনকে ছুঁয়ে যাবে এবং সবার সাথে কানেক্ট করতে পারবে গল্পটা, সেই জন্যই এটা বেছে নিয়েছি। এর আগে আর কোন কোন ছবিতে তুমি নির্দেশনা দিয়েছো? না, এটাই আমার প্রথম ছবি যেখানে আমি নির্দেশনা দিয়েছি। এর আগে আমি শ্যুটস করতাম, মডেলিং করেছি অনেক, তবে ছবি নির্দেশনা এটাই আমার প্রথম। কবে এবং কোন প্ল্যাটফর্মে ছবিটা রিলিজ করছে? হ্যাঁ, এটা আগামীকাল 10ই মে দ্য সিনেমা অ্যান্ড ক্রিয়েটিভ স্টুডিওসেরই ইউটিউব চ্যানেল থেকে সন্ধেবেলা এটা রিলিজ হয়ে যাবে, তো সবাই দেখতে পারবে সেই চ্যানেলে। যারা যারা এই ছবিতে কাজ করেছে তাদের নামগুলো যদি একটু বলো। হ্যাঁ, আমার যে মেন প্রোটাগনিস্ট আছে তিনি অভ্র সরকার, আর যিনি অ্যান্টাগনিস্ট আছে মানে যে অল্টার ইগো আছে তিনি জিষ্ণু সেন, আর তার গলাটা যে দিয়েছে তিনি শুভ্র চ্যাটার্জি, আর আমার সিনেমাটোগ্রাফার তো আছেই রুবাল সরকার। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, বড় কিছু করার বা কি পরিকল্পনা আছে? আমি তো আপাতত মাস্টার্স করছি পাবলিক রিলেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েই। তো আমার কোর্সের সাথে যেহেতু প্রোডাকশনের কাজগুলো খুব রিলেটেড, তো আমার কোনো একটা প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হওয়ার বা এরকম কোনো একটা কাজের সাথে যুক্ত হওয়ারই ইচ্ছে আছে ইন ফিউচার। তো দেখা যাক কতটা কি হয়। আর এই ছবিটার বাজেট কীরকম ছিল? এটা একদমই মানে কোনো বাজেটই ছিল না, একদম খুব ইমপ্রম্পটু 2 দিনে শ্যুট হয়েছে। বাস এই কয়েকজন জলপাইগুড়ির যারা কলাকুশলী তারা আমাকে খুব সাপোর্ট করেছে, এবং খুব মিনিমাম বাজেটে খুব কম সময়ের মধ্যে তারা আমাকে খুব সাহায্য করেই মানে কাজটা করে দিয়েছে আর কি। এই ছবিটা তুমি কি কমার্শিয়াল পারপাস বানালে নাকি ফেস্টিভ্যাল পারপাস নাকি জাস্ট এক্সপেরিমেন্টাল ছবি হিসেবে তৈরি করলে? না, এটা এটা এমনি আমার যেহেতু একটা শখ ছিল যে আর আমি যে কোর্সটা করছি সেটার মধ্যেও আমার ফিল্ম মেকিংয়ের একটা পার্ট আছে, তো আমি চাইতাম এই দিকটাও একটু এক্সপ্লোর করে দেখতে, তো আমি সেই থেকেই বানানোর ডিসিশনটা নিয়েছিলাম। মানে এক্সপেরিমেন্টাল হিসাবেই মানে ছবিটাকে নিচ্ছ তুমি। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো। যে ভবিষ্যতে কি এরপরে আরও ছবি পরিচালনা করার কোনো পরিকল্পনা আছে? একদম ইচ্ছে তো আছেই। আমি যদি আরও কিছু ভালো নিজে স্ক্রিপ্টিং করতে পারি, নিজের স্টোরি থেকেও কিছু সিনেমা বানানোর ইচ্ছে আছে। আশা করি জলপাইগুড়ি আরও লোকজনের সাপোর্ট পাবো, যেরকম আজকে এত সাপোর্ট পেয়েছি, তো ইচ্ছে তো আছেই। আর আরেকটা প্রশ্ন, যে এই ছবিটা যে শ্যুট করেছো, এই ছবিটা তুমি কি ক্যামেরাতে শ্যুট করেছো? এটা সোনি AV Mark II-তে শ্যুট হয়েছে। হ্যান্ডহেল্ডও শ্যুট হয়েছে, গিম্বল দিয়েও শ্যুট হয়েছে। এই ছবির সিনেমাটোগ্রাফার রুবেল সরকারের সাথে আলাপচারিতা এবার আগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রতিনিধি রণজয়। বলছি, নমস্কার দাদা, আপনি এই যে ছবিটা করলেন, এই ছবিটা শ্যুট করতে গিয়ে আপনার কি কি অসুবিধে হয়েছে? মানে সুবিধাগুলো না, আগে অসুবিধা। মানে একটা সিনেমাটোগ্রাফার যখন শ্যুট করছে, যখন কোনো লোকেশনে যাচ্ছে, অনেক সময় লোকেশনে অনেক রকম প্রবলেম থাকছে, অনেক সময় আমাদের ক্যামেরার হয়তো লেন্সের কোনো প্রবলেম থাকছে, অনেক সময় অনেক রকম মানে সমস্যা থাকছে, বা কেউ শ্যুট করতে দিচ্ছে না, তো সেগুলো তো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই ছবিটা শ্যুট করতে গিয়ে তোমার কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? অসুবিধা বলতে প্রথম যেটা শ্যুট লোকেশনে গিয়ে অনেক রৌদ্র ছিল। সো আমার কাছে ছিল না হচ্ছে ND ফিল্টার, তো ND ফিল্টার ছাড়া করতে হয়েছে শ্যুটটা। আর ইভেন রৌদ্রটা মাঝে মাঝে আসছিলো, মাঝে মাঝে চলে যাচ্ছিলো, তো ওইটা একটা বহুত বড় ফ্যাক্টর হয়েছিল। আর যেহেতু এটার মানে প্রপার কোনো স্ক্রিন প্লে লেখা হয়নি আগে, আচ্ছা, তো আমরা অন দ্য স্পট ডিসকাস করে ওটা ডিসাইড করেছি যে কোন অ্যাঙ্গেল বা কী ইউজ করা যেতে পারে। সো ওইটার জন্য একটু মানে সময় এদিক ওদিক হয়েছে আর কি। আর বাকি তো আমাদের মানে টিম ওয়ার্কটা খুব ভালোই ছিল, যার ব্রেশের ইনপুট ছিল, তো অনেক ভালো করেই নেমে গেছে আর কি মুভিটা। আর আরেকটা প্রশ্ন, যে তোমরা একটা ব্রিজের মধ্যে শ্যুট করেছো, সম্ভবত তিস্তা ব্রিজ নাকি ওটা? তো এই যে তিস্তা ব্রিজে যখন শ্যুট করলে, এই শ্যুট করবার সময় ওখান থেকে কোনো রকম অসুবিধে? না, সেরকম কোনো অসুবিধা হয়নি, খুব তাড়াতাড়ি আর কি। বেশিক্ষণ তো ছিল না তিস্তা ব্রিজের সিকোয়েন্সটা, তো আমরা জাস্ট ওই আধা ঘন্টার মধ্যে করে মানে অন্য লোকেশনে শিফট হয়ে গেছিলাম, তো সেরকম প্রবলেম হয়নি। আর এই ছবির শ্যুট করবার জন্য কি কোনো শটে তোমার ডবল ক্যামেরা ইউজ করতে হয়েছে?
সব সিঙ্গেল শট ক্যামেরা, একটা ক্যামেরা ইউজ করেছি, কারণ আমি ছাড়া আর কেউ সিনেমাটোগ্রাফার ছিল না। ও এখনও শিখছে, ও এখনও ওরকম পারদর্শী হয়নি, তো পুরোটা আমি করেছি। তো একটা শটে অনেক মানে কিছু কিছু সিন অনেকবার শ্যুট করতে হয়েছে, অনেক অ্যাঙ্গেলে, মানে একটা শটে হয়নি আর কি। তো এটাই আর কি। আর এই যে ছবির যে দৃশ্যের যে ফ্রেমিংগুলি করেছিল, এই ফ্রেমিংগুলি কি সবটাই কি তোমার চিন্তা ভাবনা? হ্যাঁ, মোটামুটি মেজরিটি আমার চিন্তাভাবনা, কিছু কিছু ওর সাথেও ডিসকাস করে করা হয়েছে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা শুভকামনা রইল সম্পূর্ণ টিমের জন্য।